ফ্যাসিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ প্রধান উপদেষ্টার। নির্বাচন শান্তিপূর্ণ করতে ৩ বাহিনীকে নির্দেশ। দাবি না মানায় আজ যমুনামুখী লং মার্চ ইবতেদায়ী শিক্ষকদের সারা দেশ থেকে জড়ো হবেন ঢাকায়। কর্মকর্তাদের গাফিলতিতে জয়পুরহাটের শসার বাম্পার ফলন বঞ্চিত কৃষক, অস্বীকার কৃষি বিভাগের। এবং ইসরায়েলে আগ্রাসনে গাজায় 2 বছরে 248 সাংবাদিক নিহত, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত বলছে জাতিসংঘ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ফ্যাসিবাদকে পরাস্ত করতে জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সাফল্যের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ সম্পন্ন হওয়ায় কমিশন সদস্যদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে 3 বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সরকারি ঘোষণার 9 মাস পার হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণ প্রক্রিয়া শুরু হয়নি। ফলে এক দফা দাবিতে টানা 21 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। আন্দোলনের মুখপাত্র মুখলেসুর রহমান বলছেন, দাবি মানা না হলে আজ যমুনামুখী লং মার্চ কর্মসূচি পালন করবেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবের সামনে শখানেক মানুষ বসে আছেন। খাওয়া নেই, গোসল নেই, এমনভাবেই কাটছে টানা 20 দিন। প্রেস ক্লাবই যেন ঘরবাড়ি তাদের, নিদ্রার জায়গা এখন এটাই। কিন্তু ঘুমে ব্যাঘাত ঘটাই চোখের নিচে কালি পড়েছে অনেকের। টাকার অভাবে দুপুরের খাবার তালিকায় থাকছে কেবল শুকনো মুড়ি। খাওয়া দাওয়া নাই, কিছু নাই, গোসল নাই, বাথরুম নাই, কিছু নাই। আমাদের বাথরুম করতে হয় অনেক দূরে গিয়ে টাকা দিয়া করে। তো আমরা তো বাড়ি থেকে আসছি সামান্য টাকা নিয়ে। এরা সবাই অনুদানভুক্ত ও অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। আন্দোলনের শুরুতে 5 দফা দাবি থাকলেও এখন পরিণত হয়েছে জাতীয়করণ বাস্তবায়নের 1 দফায়। আগে আমাদের 5টা দাবি ছিল, এখন আমরা 5 দফা মানি না। আমাদের 1 দফা হইলো জাতীয়করণ। সমাজে সংসারে কোনো জায়গায় আমরা সম্মান পাই না, যে আমরা চাকরি করি, বেতন নাই, টাকা নাই। শিক্ষকরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। সরকার সবকিছু দিতে পারে, কিন্তু আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতন দিতে পারে না, এটা সরকারের ব্যর্থতা। আমরা খেয়ে না খেয়ে আজকের 20 দিন ধরে এখানে অবস্থান করতেছি, কিন্তু সরকার আমাদের কোনো কিছু সারাই দিতেছে না। জাতীয়করণের গেজেট প্রকাশ না করলে রোববার প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক আন্দোলনের মুখপাত্র। রোজ রবিবার সকাল 11 ঘটিকার পরেই আমরা আন্দোলনরত শিক্ষকদের অবস্থান ধর্মঘট থেকে লং মার্চ টু কর্মসূচি পালন করব। আমরা দেশের সকল শিক্ষক সারা রাতে আমাদের আসতেছে। আগামীকাল কয়েক হাজার শিক্ষক নিয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রেস ক্লাব থেকে লং মার্চ টু যমুনা আমরা কর্মসূচি পালন করব। গত 28 জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ীকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিলেও বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন নিয়ে যত বাধা তার পুরোটাই জামায়াতের সৃষ্টি করা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ দেশের জনগণের দরকার নেই, এখন জরুরি একটি সুষ্ঠু নির্বাচন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 7 নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধার সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নিয়ে দেশ বিরোধী যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার অঙ্গীকার করেন দেশের বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধারা। পাকিস্তান আমল থেকেই 69 যে মুভমেন্ট, তখন থেকেই বিরোধিতা করেছে জামাতে ইসলামকে আজকে পরাজিত করতে হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। 71-এর অপরাধের জন্য জামায়াত নিষিদ্ধের দাবিও তুলেন তারা। ভোটাধিকার হরণ,
এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ দেশের জনগণের দরকার নেই, এখন জরুরি সুষ্ঠু নির্বাচন। যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে এসেছে তাদেরকে নিয়ে গঠিত হবে এই জুলাই সনদ। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। একটি পক্ষ পরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করে স্বাক্ষর না করা জুলাই সনদের দায় বিএনপি নেবে না বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন, আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনা ছিল না, প্রস্তাবে ছিল না। এ সময় নির্বাচনী সব বাধা জামায়াতের সৃষ্ট বলেও অভিযোগ করেন তিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা দলের আরেক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। ৫ই আগস্টের আগে আওয়ামী লীগ করত, ওরা বিভিন্ন সুযোগ সন্ধানী লোক, সুযোগ বুঝে তারা নিজেদেরকে বিএনপি দাবি করছে। এদের সাথে প্রকৃত বিএনপির কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা গত ১৭ বছর লুটপাটের রাজনীতি কায়েম করে এখন ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী। ৩০ লক্ষ মানুষের আত্মদান, এটা ছোট, তারা বাংলায় কোনো লেন্দুক দর্জি তৈরি হওয়ার জন্য এই আত্মদান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আজমতে সাহাবা মহাসম্মেলনে তিনি একথা বলেন। ইসলামকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান সালাউদ্দিন। তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। সেই জন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ নিয়ে কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি। শনিবার কুয়াকাটায় স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের অসদাচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। দৃঢ় প্রত্যয় আবারও কমিশনের পক্ষে ব্যক্ত করছি, ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। ৯ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। যদিও রাত্রি যাপনের সুযোগ না থাকায় ভ্রমণে অনাগ্রহী পর্যটকরা। শনিবার প্রথম দিনে ছাড়েনি একটি জাহাজও। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন বলছে ভ্রমণ পিপাসু না বাড়লে জাহাজ পরিচালনা করবেন না তারা। কক্সবাজারের জেলা প্রশাসক জানান, ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ মিলবে পর্যটকদের, আর তখন পর্যটক সংখ্যাও বাড়বে। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। দীর্ঘ ৯ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজারের ননিয়ারছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ ছাড়ার কথা থাকলেও প্রথম দিন শনিবারে কোনো জাহাজ ছেড়ে যায়নি। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বরে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে ভ্রমণ অনুমতি পাচ্ছেন পর্যটকরা। রাত্রি যাপনের সুযোগ মিলবে ডিসেম্বর থেকে। ফলে জাহাজ মালিকপক্ষের মধ্যে পর্যটক পরিবহনে অনাগ্রহ দেখা দিয়েছে। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, যাত্রী সংকটে এই মুহূর্তে জাহাজ চলাচলের সম্ভাবনা কম। দিনে গিয়ে দিনে 14 থেকে 16 ঘন্টা আসা যাওয়া করে এখানে কেউ কোনো পর্যটক যাবে বলে আমি মনে করি না। যার এই প্রমাণ কোনো পর্যটক এই পর্যন্ত কোনোভাবে সাড়া দেয়নি আমাদেরকে।
তো এটা সরকার যদি এভাবে সিদ্ধান্তের উপর তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে নভেম্বরে জাহাজ চলাচল কোনোভাবে সম্ভব নয়। কক্সবাজার জেলা প্রশাসক বলেন, স্বল্প সময়ের ভ্রমণে পর্যটকেরা অনাগ্রহী হওয়ায় কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। তার আশা, যাত্রী বাড়লে জাহাজ মালিকরা পরিবহন শুরু করবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ইনানি বা টেকনাফ থেকে নয়, শিপ ছাড়বে কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে যদি শিপ ছেড়ে যায়, শিপ পৌঁছতে যেমন দেরি হয়, একইভাবে আবার আসতেও একটা সময় লাগে, যার পরিপ্রেক্ষিতে একজন পর্যটক ওখানে 1 ঘন্টার বেশি সেন্ট মার্টিনে থাকার সুযোগ থাকে না। যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় পর্যটকরা যেমন আগ্রহ হারিয়ে ফেলতেছে, একইভাবে কক্সবাজারের পর্যটন শিল্পে কিছুটা প্রভাব পড়বে। সেন্ট মার্টিনের পর্যটন শিল্প সংরক্ষণ ও সমৃদ্ধ করতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান সংশ্লিষ্টরা। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে তুমুল বৃষ্টিপাত হয়েছে। 24 ঘন্টায় দেশে 162 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। গেল 6 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 32 মিলিমিটার। এছাড়া মধ্যরাত পর্যন্ত দেশের 10 জেলায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়কে যানজট তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন নগরবাসী। জয়পুরহাটে কৃষি অফিসের তদারকির অভাবে শসার ভালো ফলন ও লাভ থেকে বঞ্চিত হচ্ছেন নদীপাড়ের কৃষকরা। তাদের অভিযোগ, বর্ষায় বাগানে নানা রকম রোগবালাই ছড়িয়ে পড়ছে, অভিজ্ঞতার অভাবসহ সঠিক পরামর্শ না পাওয়ায় ব্যাহত হচ্ছে তাদের চাষ। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। সেই সাথে শসা চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। অভিযোগ অস্বীকার করে নিয়মিত পরামর্শ তদারকি করার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। আক্তার হোসেন বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ও বাগজানা ইউনিয়নে শশা চাষিদের দুর্দিন নেমে এসেছে। দীর্ঘ কয়েক বছর ধরে শশা চাষ করে লাভবান হলেও চলতি বর্ষা মৌসুমে পচন রোগে গাছ মরে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। তাদের অভিযোগ, সময়মতো কৃষি অফিসের পরামর্শ পেলে ক্ষতির পরিমাণ কম হতো এবং লাভবান হতেন তারা। 1 বিঘা ফসল লাগাইছিলাম, লাগার পরে গাছ সাংঘার উপরে উঠে গেল, ফলও আসলো, আসার পরে জালি টালি সব ধরে গেছে, কি যেন হয়ে গেল, একবারে আমাদের জ্বালা টালা সব গাছটা মরে সাফ হয়ে গেল। বিক্রি আমার আশা ছিল প্রায় 2 লাখ 2.5 লাখ টাকার মতন, কিন্তু এবার ফলন তো ভালো না। এতদিন হয়ে গেল কোনো কৃষি অফিসার একটা দিনে ভিড়তে এলো না। কৃষি অফিস থেকে যদি কৃষি কর্মকর্তারা আসে, এই জিনিসটা দেখে আমাদের একটু পরামর্শ দিত, তাহলে আমাদের জন্য হয়তো একটু ভালো হতো। অভিযোগ অস্বীকার করে বৃষ্টির পানি গাছের গোড়ায় জমে থাকলে ঔষধ দিয়েও কোনো কাজ হয় না বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। শশার ক্ষেত্রে যেটা হয়, অতিবর্ষণ হলে শশার ফলনে একটা ইম্প্যাক্ট পড়ে। এই জন্য কৃষক ভাইদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, অতিবর্ষণের পানি যাতে কোনোভাবে শশার জমিতে না আটকায়, এই জন্য আমাদের পানি বের করার বা পানি নিষ্কাশনের পদ্ধতিটা জমির ক্ষেত্রে খুব ভালোভাবে রাখতে হবে। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, শশা চাষের জন্য যে জমিগুলো সিলেক্ট করবে এগুলো যাতে মাঝারি উঁচু বা উঁচু ধরনের জমি হয়। বিগত বছরগুলোতে শশা চাষে লাভবান হলেও এবছর বৃষ্টির পানি ও পচন রোগে গাছ মরে যাওয়ায় দুশ্চিন্তায় জয়পুরহাটের চাষিরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। মামলা জটিলতায় 1.5 যুগেও শেষ হয়নি শেরপুরের নকলার ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ। এখনও বাকি 40% কাজ। উচ্চ আদালতের আদেশ পেলেই পুনরায় নির্মাণ কাজ শুরু করার কথা জানায় কর্তৃপক্ষ। আব্দুল্লাহ আল আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত উপজেলা নকলায় প্রায় 3 লাখ মানুষের বসবাস। 2006 সালে শুরু হয় নকলার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ, যার নির্মাণ ব্যয় ছিল 35,75,000 টাকা। কিন্তু জমির মালিকানা নিয়ে শেরপুর আদালতে একটি মামলা করে মালিক পক্ষ। এতে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। নকলায় যে কোনো জরুরি দুর্যোগ মোকাবেলায় সাহায্য নিতে হয় জেলা সদর সহ আশেপাশের উপজেলার ফায়ার সার্ভিসের। এতে সাধারণ দুর্ঘটনাও ভয়াবহ আকার ধারণ করে। এছাড়া উদ্ধারকর্মীর অভাবে পানিতে ডুবেও প্রাণ হারানোর ঘটনাও ঘটছে। এতে সব সময় আতঙ্কে থাকেন নকলাবাসী। উপজেলার প্রত্যেকটা এলাকাতে অগ্নিসংযোগ ঘটলে আমরা সেই ঘরবাড়িগুলো রক্ষা করতে পারি না। ফায়ার সার্ভিসটি যদি এতদিন চালু থাকতো,
হয়তো আমরা কিছু কিছু জীবন বাঁচায় রাখতে পারতাম, হয়তো আমরা এতটা ক্ষয়ক্ষতির পরিমাণ হইতো না আমাদের। এই এলাকাবাসীর স্বার্থে এবং এই এলাকাবাসীর আগুনের নির্বাপক থেকে মুক্তি পাওয়ার জন্য দ্রুত যাতে এই কাজটা আমাদের হয়ে যায়, এটাকে দ্রুত চালু করা হোক। আর এই মামলার ফয়সালাটা যেটা হওয়ার হবে, কিন্তু এর আগে যদি আমরা চালু করতে পারি, প্রয়োজনে ভাড়া স্টেশন নিয়ে হলেও আমাদেরকে এটা চালু করা উচিত। মামলার রায় সরকারের পক্ষে আসলেই অবশিষ্ট কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত এই সিভিল ডিভিশন মোকদ্দমার একটি শুনানি রয়েছে হাইকোর্ট বিভাগে। সেই শুনানিতে যদি সরকারের পক্ষে রায় আনার বিষয়ে তারা খুব তৎপর রয়েছেন, তাদের আইন বিভাগ কাজ করছে। তো সরকার অনুকূলে এই রায় আসলে পুনরায় এই ফায়ার সার্ভিসের যে অসমাপ্ত কাজ সেটি শুরু হবে। মামলা জটিলতা শেষ হলে নকলা থেকে কার্যক্রম শুরুর কথা জানান শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক। হিয়ারিং এর অপেক্ষায় আছি, হিয়ারিংটা হয়ে গেলে আমাদের পক্ষে যদি রায়টা আসে তাহলে আমরা খুব দ্রুত আশা করছি যে স্টেশনের অপারেশনাল কার্যক্রম চালু করতে পারব। সব জটিলতা কাটিয়ে ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত চালু হবে এমন প্রত্যাশা নকলাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সাংবাদিকদের ন্যূনতম ৩৫,০০০ টাকা বেতন নির্ধারণের দাবিসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুরের গণমাধ্যম কর্মীরা। ২১ দফা দাবিতে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী। ঢাকার আশুলিয়ায় গাজীরচট আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ দফা দাবিতে গাজীপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুরের গণমাধ্যম কর্মীরা। নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে এই সভার আয়োজন করা হয়। জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনী পৃষ্ঠপোষকতায় ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পেশাগত মানোন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় মানিকগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিট TRUর কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ড ও ইউনিয়ন কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতে প্রথম আলো। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে স্বাধীন কমিশন অপরিহার্য। সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত, আরপিওতে পরিবর্তন আসছে। বৃষ্টির পানি ঢোকে এসি বিকল হয়। মেট্রো ব্যবস্থায় ৪৫ সমস্যা। জুলাই সনদে সই না করা অংশের দায় নেব না ফখরুল। দৈনিক ইত্তেফাক। ভোলায় বিএনপি বিজেপি সংঘর্ষ, পুলিশ সাংবাদিক সহ ৫০ জন আহত। নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে ৩ বাহিনীর প্রধানদের নির্দেশনা। বেওয়ারিশ লাশের সারি দীর্ঘ হচ্ছে। সমকাল। জনপ্রশাসন সংস্কারের ২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন ৩টি। ঘোষণা দিয়েও আলু কেনেনি সরকার। বিএনপির দাবিতে আরপিও পরিবর্তন মানবে না জামাত। বাংলাদেশ প্রতিদিন। আগে নির্বাচন চায় দেশবাসী। নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা, প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানদের বৈঠক। এবার সংস্কার বাস্তবায়নে কমিশন। যুগান্তর। দীর্ঘদিনের মিত্রই এখন প্রধান প্রতিদ্বন্দ্বী। বিএনপি জামাতে দূরত্ব বাড়ছেই। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জটিলতা, আড়ালে সমঝোতার চেষ্টা। মুক্তিযোদ্ধা দলের সমাবেশে মির্জা ফখরুল। জামাত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে। সবশেষে দ্য ডেইলি স্টার।
National election, BNP yet to form of candidates, Jamaat done. Potato farmers drawn in debt as price plummets. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ফ্যাসিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ প্রধান উপদেষ্টা। নির্বাচন শান্তিপূর্ণ করতে 3 বাহিনীকে নির্দেশ। দাবি না মানায় আজ যমুনামুখী লং মার্চ ইফতেদায়ী শিক্ষকদের সারা দেশ থেকে জড়ো হবেন ঢাকায়। কর্মকর্তাদের গাফিলতিতে জয়পুরহাটের শসার বাম্পার ফলন বঞ্চিত কৃষক, অস্বীকার কৃষি বিভাগে। এবং ইসরায়েলি আগ্রাসনে গাজায় 2 বছরে 248 সাংবাদিক নিহত, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত, বলছে জাতিসংঘ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।